চাটা শেষ করে মাত্র কাপটা মেঝেতে রেখেছে তিহান। এরই মাঝে পুকুরের পাশ থেকে পানির শব্দে কান খাড়া হয়ে এলো তার। ঘাড় ফিরে একবার তাকালো। শুধু সেই নয়, সেখানে উপস্থিত সবাই তাকালো। কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়েও থাকল। তিহানের কপালে গভীর ভাঁজ। পানিতে ঝাপটানোর অনবরত আওয়াজ আসছে। কিছুক্ষণের ব্যবধানেই তার শূন্য মস্তিষ্ক সচল হয়ে উঠল। ঘাড় ঘুরিয়ে এক পলকে সবার দিকে তাকিয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়েছে সে। শঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল, তিহু কোথায়? চারিদিকে পানি। পুকুরটা বেশ গভীর, তার উপর গুমোট অন্ধকার। দুহাত মেলে ঝাপটাচ্ছে তোহা। এখনো ডুবে যায়নি। সে সাঁতার জানে। তার যখন 15-16 বছর ছিল, তখনই নিজ দায়িত্বে তাকে সাঁতার শিখিয়েছিল তিহান। শহরের তেমন পুকুর টুকুর নেই। কোনো জায়গায় এক সুইমিং পুল ছিল। সেখানে নিয়ে গিয়ে টানা 20 দিনে সাঁতার জিনিসটা রপ্ত করতে পেরেছিল সে। তবে এখানটায় পানির গভীরতা, তার উপর আকস্মিক ভয়টা সারা গায়ে, মন মস্তিষ্কে নিপুণভাবে জেঁকে বসেছে। হাত পা কাঁপছে। সাঁতরানো ঠাঁই পাচ্ছে না কোনোভাবেই। তবু হাল ছাড়েনি। সাঁতরিয়ে পাড়ে না পৌঁছাতে পারুক, অন্তত ডুবে যেন না যায় সেই চেষ্টাই করছে। এলোমেলো পায়ে নিচে ছুটছে তিহান। তার পা কাঁপছে। মাথায় কাজ করছে না কোনো কিছু। সবকিছু কেমন জমাট বেঁধে যাচ্ছে। তোহাকে না দেখা পর্যন্ত শান্তি হচ্ছে না এতটুকুও। তার পিছে পিছে বাকিরাও আসছে। তিহানকে রীতিমতো দৌড়ে বেরিয়ে যেতে দেখে হলরুমে বসে থাকা আতিয়া স্বর্ণালীর দিকে চেয়ে প্রশ্ন করে বলল, কি হয়েছে? এভাবে বেরিয়ে যাচ্ছিস সবকটা? স্বর্ণালী কিছু বলতে পারল না। বিষয়টা এখনও পুরোপুরি ঠাউর করতে পারেনি সে। তাকে ফ্যাল করে বোকার মতো চেয়ে থাকতে দেখে সাইফ এগিয়ে বাড়ি উত্তর দিল, তোহা বোধহয় পুকুরে পড়ে গিয়েছে খালামণি, আমরা শিওর না। কি বলে আতকে উঠল আতিয়া। টেনশনটা তার বরাবরই বেশি। মাথা চক্কর দিয়ে উঠল। তর্জনেই আশেপাশে। সে আগেই ছুটেছে তিহানের পিছু পিছু। তার অস্বচ্ছ দৃষ্টি দেখেই সাইফ এগিয়ে গেল। আলতো করে ধরে বসিয়ে দিল সোফায়। তোহার অবস্থা নিভু নিভু। বেশ বুঝতে পারছে কয়েকটা পা এদিকেই দৌড়ে আসছে, তবে ডাকার ন্যূনতম শক্তিটাও পাচ্ছে না। নিস্তেজ হয়ে আসছে শরীর। শেষ কয়েকবার হাত দিয়ে এগোনোর চেষ্টা করল সে। হাল ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে পানিতে আরও একজনের ঝাঁপিয়ে পড়ার আর মুখের ওপর ফ্ল্যাশলাইট পড়ায় কিছুটা চেতনা ফিরে পেল সে। সামনের কালো অবয়বের মানুষটির মুখ না দেখেই সে ক্ষীণকণ্ঠে ডাকল, তিহান, ধরুন আমাকে। কথাটা পুরোপুরি শেষ না হতেই 2 হাতে তোহাতে জোপটে ধরে বুকের সাথে একেবারে মিশিয়ে ফেলল তিহান। সাথে সাথেই সম্পূর্ণ গায়ের ভার তার ওপর ছেড়ে দিল তোহা। এতক্ষণের ভয়টা নিমেষেই কেটে গেছে। তবে শক্তি পাচ্ছে না তিহানকে যে একটু জড়িয়ে ধরবে, সেই উপায়টাও নেই। তোহার মাথাটা বুকের সাথে চেপে ধরে জোরে জোরে শ্বাস নিল তিহান। বুকের হাঁসফাঁসটা কমানোর চেষ্টা করল, তবে সফল হল না। আর একটু হলে সে নিজেই জ্ঞান হারাতো ভয়ে। তুর্য ততক্ষণে ফেনের ফ্ল্যাশলাইট সমেত পুকুরের সিঁড়ি ধরে অর্ধেক নেমে গেছে। তিহানকে উদ্দেশ্য করে সে গলা বাড়িয়ে ডাকছে, তিহান ভাই, আমি আসবো? না, তুই দাঁড়া ওখানেই, আমি পারবো, আসতেছি। বলে তোহাকে পাজাকোলা করে কোলে তুলে নিল তিহান। তোহার চোখ বন্ধ, তবে জ্ঞান হারায়নি। দয়া করে জ্ঞান হারাবা না, আমার কিন্তু ভয় করছে খুব। তিহানের কাঁপা কণ্ঠের বাচ্চাসুলভ ভাবদারে মলিনভাবে হাসল তোহা। তাকে নিয়ে পাড়ে উঠে মাটির ওপরই বসে পড়েছে তিহান। তোহার মাথা তার বুকে। তুর্য আস্তে আস্তে হাত বুলাচ্ছে বোনের মাথায়। চুপচুপে ভেজা জামায় শরীরের অবয়ব স্পষ্ট। গায়ের ওড়না এখনো পুকুরেই ভাসছে। তাড়াহুড়োই সেটা আর আনা হয়নি। কথা বলছে না কেন? অজ্ঞান হয়ে গেছে? তোহার মাথায় হাত বোলাতে বোলাতে বলল তুর্য। তোহার ভেজা চুলগুলো কানের পিছের দিকে গুজে দিয়ে তিহান মৃদু গলায় উত্তর দিল, না, জ্ঞান আছে, খুব ভয় পেয়েছে হয়তো। বলেই চোখ জোড়া বুঝল তিহান। এই সন্ধ্যাবেলা এমন একটা ভয়ঙ্কর কাজ ঘটে যাবে বুঝতেই পারেনি সে। মেয়েটা কখন উঠে গেছে খেয়ালই করেনি। করলে হয়তো এমন হতো না। এরই মাঝে ছুটে এলো বাড়ির সবাই। এদিকে লাইট জ্বলে উঠতেই তোহাকে নিজের দিকে ঘুরিয়ে 2 হাতে লুকিয়ে আগলে ধরল তিহান। আতিয়া কান্না করছে ফুপিয়ে। তিহান ছোট্ট একটা শ্বাস ফেলে তাকে সান্ত্বনা দিয়ে বলল, তিহু ঠিক আছে খালামণি, কেঁদো না, ও আরও ভয় পেয়ে যাবে। আরমান সাহেব এগিয়ে আসলেন। আতিয়া ধরে উঠিয়ে মেয়ের মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে তিহানকে বললেন, ওকে একটু ঘরে নিয়ে যেতে পারবে তিহান? দুজনেই তো ভিজে গেছো। তিহান মাথা ঝুঁকালো।
ভদ্রতার সহিত নম্র কণ্ঠে বলল, জি খালু, নিয়ে যাচ্ছি। আপনি খালামণিকে ভিতরে নিয়ে যান, আমরা আসছি। আরমান সাহেব মৃদু হেসে আতিয়াকে নিয়ে ভেতরে ঢুকলেন। তার স্ত্রী অল্পতেই অস্থির হয়ে ওঠে, প্রেশার বেড়ে যায়। তারা ভেতরে চলে যেতেই আফিয়ার দিকে চোখের ইশারায় কিছু একটা বলল তিহান। ছেলের ইঙ্গিত বুঝতে পেরে আশেপাশে তাকালো আফিয়া। স্বর্ণাকে দিয়ে হলরুমের সোফা থেকে তার গায়ের শালটা আনিয়ে তোহার গায়ে জড়িয়ে দিল। তিহান মুচকি হেসে তোহাকে কোলে নিতে গেলেই তোহা আধো আধো স্বরে বলল, আমি পারবো। দাঁতে দাঁতে চেপে অগ্নিচোখে তাকালো তিহান। শুধুমাত্র দুর্বল হয়ে পড়েছে বলে তোহাকে কিছু বলেনি এতক্ষণ, নতুবা একা একা এখানে আসার অপরাধে তার আগে একে 2-4টে চড় লাগানো উচিত ছিল। তথাপি তোহার কথাটা দাম না দিয়ে তাকে কোলে তুলে নিলে তোহা আবারও কিছু বলতে গেলেই সে রাগে কটমট করে বলল, একদম চুপ। মুখটা চুপসে গেল তোহার, ঠোঁট জোড়াও আপনা আপনিই বন্ধ হয়ে গেল। তিহান তাকে কোলে করে নিয়েই রুমে ঢুকল। তখন শুধু আফিয়া আর স্বর্ণালী আছে রুমে। স্বর্ণালী তোহার জামাকাপড় বের করছে আর আফিয়া গ্লাসে পানি ঢালছে। তিহানের নিজের জামাকাপড়ও ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। ফোনটা ছিল পকেটে, সেটাও হয়তো গেছে নষ্ট হয়ে। কিছু করার নেই, সেই মুহূর্তে তো আর ফোনের কথা মনে ছিল না তার। তপ্ত একটা নিঃশ্বাস ছাড়ল তিহান। তোহাকে শুইয়ে দিতে দিতে হালকা ঠোঁট নাড়িয়ে বলল, এভাবে নাম ধরে ডাকলে রোজ রোজ পুকুরে পড়ে গেলেও কিছু বলবো না, প্রমিস। রাতের খাবার খাচ্ছে তোহা। খাচ্ছে বলতে তাকে খাইয়ে দেয়া হচ্ছে। আতিয়ার হাতে খাচ্ছে সে। একবারও তাকে বের হতে দেয়া হয়নি রুম থেকে। পায়ের কাছটায় বসে আছে তিহান, অন্য কেউ নেই রুমে। আতিয়ার কড়া বকার উপর আছে সে। তবে সে নিজেও জানে সে বকা খাওয়ার মতো কাজই করেছে আজ। 2-1টা থাপ্পড় যে এখনো গালে পড়েনি, এই তো ঢের বেশি। তবে আতিয়া ছাড়া আর কেউ কিছু বলতে এলেই তাকে ভদ্রতার সহিত থামিয়ে দিচ্ছে তিহান। ফলশ্রুতি তিহান আর আতিয়া ছাড়া আর কারো বকার শিকার এখন অবধি হতে হয়নি তাকে। যদিও তিহানের সাথে লজ্জায় চোখ মেলাতে পারছে না তোহা। বয়সে তার থেকে এত বড় মানুষটাকে নাম ধরে কিভাবে ডেকে ফেলল। ইস, আপনি করেই তো বলে সবসময়। আজকে কিভাবে যেন শুধু নামটাই বেরিয়ে গেছে। সামান্য মন খারাপ ছিল বলে তুই এই ভর সন্ধ্যাবেলা পুকুর পাড়ে যাবি তোহা? তোহা উত্তর দিল না, চুপচাপ ভাত চিবাতে লাগল। মাকে এ ব্যাপারে নিজের পক্ষ নিয়ে আর কিছু না বলাই শ্রেয়, কখন যেন দ্বিগুণ রেগে যায়। আর তোমার মেয়েকে হুদাই এত কষ্ট করে টাকা খরচ করে সাঁতার শিখিয়েছিলাম আমি খালামণি, কি লাভ হলো বলো তো? ফুঁসে উঠে বলল তিহান। আতিয়াও সায় দিল তার কথায়। তোহা অপরাধীর মতো মাথা নুয়ে আস্তে করে বলল, আমি সত্যি পারছিলাম না তিহান ভাই, পানি ছিল অনেক। তিহান ঠোঁট চেপে তাকালো। একটা কারণে অবশ্য নিজের উপরই রাগ লাগছে। তবে আতিয়া সামনে আছে দেখে সে বিষয়ে কিছু বলছে না তিহান। খানিক বাদে আতিয়া ভাতটা খাইয়ে দিয়ে প্লেট রাখার জন্য বেরিয়ে যেতেই তিহান উঠে তোহাকে পানি খাইয়ে দিল। নিজের হাতে ভেজা ঠোঁটের চারপাশ মুছিয়ে দিতে দিতে বলল, তোমার মন খারাপ থাকবে কেন? এই আমিটা আছি কি করতে? তোমার মনই যদি ভালো না রাখতে পারি তবে কিভাবে নিজেকে প্রেমিক দাবি করি বলো তো? এ তো ঘোর অন্যায়। ঝিরিঝিরি হাওয়া বইছে, রাতের ঠান্ডা প্রকৃতির ছড়িয়ে দিচ্ছে ঘুমের আবির্ভাব। রাস্তার উপারে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা নারিকেল গাছগুলো একে বেঁকে শরীর দুলিয়ে যাচ্ছে, মাঝে মধ্যে থেমে যাচ্ছে, তারপর হঠাৎ হঠাৎ আবারও দুলতে শুরু করছে। আকাশে মিটমিট করে জ্বলছে অগণিত তারকারাজি। পূর্ণিমা চাঁদের আলোর ঝলকানিতে পুরো উঠোন বারান্দা আলোকিত। বারান্দার রেলিংয়ে 2 হাত রেখে চোখ বুজে স্নিগ্ধ সময়টা উপভোগ করছে তোহা। তবে কেন যেন এই নির্মল প্রকৃতিও কোনো ক্রমেই তার মন ছুঁতে পারছে না। তার এই মনটা খুব একরোখা স্বভাবের। সেই যে একটা মানুষের কাছে পড়ে আছে তো পড়েই আছে, তাকে ছাড়া কিছুই আর ভালো লাগে না। ঘড়ির কাঁটা প্রায় 12 ঘরে ছুঁই ছুঁই। গ্রাম্য এলাকায় এই সময়টা গভীর থেকেও গভীর রাত। আশেপাশে একটা কাকপক্ষীও চাচাচ্ছে না। সেই সন্ধ্যা থেকে ঘরে কোণঠাসা হয়ে বসে থাকতে থাকতে আর সহ্য হচ্ছিল না তোহার। বের হয়ে একটু প্রাণ ভরে শ্বাস নেয়ার জন্য আকুপাকু করছিল ছোট্ট মনটা। তাই স্বর্ণালী ঘুমিয়ে পড়তেই ধীর পায়ে কোনোরকম শব্দ ছাড়া বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়েছে সে। চোখ বন্ধ অবস্থাতেই বুঝতে পারছে কেউ একজন তার পাশে এসে দাঁড়িয়েছে। না দেখা পর্যন্ত সে ভেবেই ফেলেছিল পাশে তিহান আছে, কিন্তু কেন যেন তিহানের গায়ের চিরচেনা গন্ধটা সে পাচ্ছে না। পাশের মানুষটার হালকা কাশির শব্দে
চমকে চোখ মেলল তোহা। চকিতে পাশে তাকাতেই দ্বিগুণ চমকে উঠল সে। পাশে তার বাবা দাঁড়িয়ে আছেন। এই সময় একেবারেই অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে প্রবল অস্বস্তি জাপটে ধরল তোহাকে। মাথায় ওন্ডাটা আরও একটু সামনে টেনে নিয়ে সে মৃদু কণ্ঠে বলল, আব্বু তুমি এখানে? আরমান সাহেব হাসলেন। মেয়ের কাপা কাপা কণ্ঠ শুনেই তার ভেতরের ভয়টা টের পেয়ে গিয়েছেন তিনি। এত স্নেহের সহিত কথা বলার পরও তোহা কেন তাকে এত ভয় পায় কিছুতেই বুঝে আসে না। তোহার দৃষ্টি নিচে মেঝের দিকে, কেমন একটা অপরাধীর মতো দাঁড়িয়ে আছে সে, যেন রাত বিরেতে এখানে দাঁড়িয়ে থাকা একটা অন্যায়। আর আরমান সাহেব তাকে হাতে নাতে ধরে ফেলেছেন। আরমান সাহেব ঘুরে রেলিংয়ে হাত রাখলেন। পরিবেশটা একটু সহজ করার জন্য নরম কণ্ঠে বললেন, চোখ বন্ধ করে কি ভাবছিলে? তোহা যেন আরও একটু লজ্জায় পড়ে গেল। কি উত্তর দিবে? সে তিহানের কথা ভাবছিল, এটা কি আর বলা যায় নাকি? তথাপি একটু মোচড়ে গেল। আরও একটু গুটিয়ে দাঁড়িয়ে আটোসাটো স্বরে উত্তর দিল, কিছু ভাবছিলাম না আব্বু। আরমান সাহেব হতাশ শ্বাস ছাড়লেন। তার প্রতি মেয়ের এই ভয় হয়তো জীবনেও কাটাতে পারবেন না তিনি। বস্তুত তিনি এখানে এসেছেন তোহার সাথে কিছু জরুরি কথা বলতে। কথাগুলো জানা তার খুব দরকার, নয়তো কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না। কিছুক্ষণ নীরবতায় কাটল। আরমান সাহেব গলা ঝেড়ে নীরবতা ভাঙলেন। বললেন, দেখো মা, আমি তোমার বাবা। যথেষ্ট আদর স্নেহ দিয়ে তোমাদের 3 ভাই বোনকে বড় করেছি। তুমি সবচেয়ে ছোট আর সবচেয়ে আদরের। আমার কাছে ভয়ের কিছু নেই, বুঝতে পেরেছ? তোহা উপর নিচে মাথা নাড়ালেও ভয়টা এতক্ষণে দ্বিগুণ হয়েছে তার। একটু পরে হয়তো 3 গুণ 4 গুণ অবধি ছাড়িয়ে যাবে। আরমান সাহেব একটু সময় নিয়ে বললেন, তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। বলো আব্বু। বিনীত গলায় উত্তর দিল তোহা। তবে এবারও বোধহয় না চাইতেও তার কণ্ঠটা একটু কেঁপে গেছে। তোমার অভিভাবক হলেও জোরপূর্বক তোমার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অধিকার আমার নেই। আমি কখনোই চাই না আমার কোনো সিদ্ধান্ত তোমার ওপর বোঝা হোক। আবার একটা কথা যে তোমার কানে ভুল সিদ্ধান্ত আমি সমর্থন করব না, তাই না? তোহাকে এবার একটু বিচলিত দেখালো। বাবার কথার মানেগুলো তার মাথায় ঢুকছে না কোনোভাবেই। এই রাতের বেলা বাবা এসব কেন বলছে তার অর্থোদ্ধার করা মোটেই সম্ভব হচ্ছে না। ক্ষণে ক্ষণে পরিবেশটা আরও ভারী লাগছে। তুমি এসব কেন বলছো আব্বু? কোনো কারণ আছে? আরমান সাহেব আর দেরি করলেন না। কোনো রকম অস্বস্তি ছাড়াই তোহাকে সরাসরি জিজ্ঞেস করলেন, তুমি কি তিহানকে পছন্দ করো? প্রশ্নটা শুনতেই যেন কয়েক সেকেন্ড থম মেরে থাকল তোহা। অতঃপর বজরা হতে নেয় এক পলক তাকিয়ে মাথা নামিয়ে ফেলল। গলা শুকিয়ে কাঠ। বাবার মুখ থেকে সরাসরি এমন একটা কথা শোনার পর তার কেমন প্রতিক্রিয়া হওয়া উচিত? তার কি লজ্জা পেয়ে চলে যাওয়া উচিত, নাকি বাবাকে উত্তর দেওয়া উচিত? বুঝতে পারছে না। গলার কথাগুলো কেমন জটলা পাকিয়ে যাচ্ছে। লজ্জার কিছু নেই মা, নিশ্চিন্তে বলো। তোহা বলতে পারল না। নীরব হয়ে গুমড়ে রইল। কেন সে বলতে পারছে না কিছু? কেন মনে হচ্ছে সে মুখ খুললেই অনর্থ হয়ে যাবে, উল্টাপাল্টা বকে ফেলবে? মেয়ের নীরবতা দেখে কিছুক্ষণ চুপ রইলেন আরমান সাহেব। অতঃপর মাথা ঝুঁকিয়ে নিজের হাতে তালু পর্যবেক্ষণ করতে করতে বললেন, তবে আমি উত্তরটা হ্যাঁ ধরে নিব? এবার আর চুপচাপ থাকতে পারল না তোহা। এখনও চুপ থাকলে তিহান নামক প্রেমিকটার সাথে বড্ড বেশি অন্যায় হয়ে যাবে যে। এই অন্যায় সে করতে পারবে না, কখনোই না। উপরন্ত মুখে কিছু বলতে না পেরে মৃদুভাবে মাথা নাড়াল তোহা। লজ্জার রক্তিম আভা তার মুখের আনাচে কানাচে। আরমান সাহেব ঠোঁট এলিয়ে হাসলেন, যেন বুকের কোনো একটা পাথর নেমে গেল নিমিষেই। তোহাকে ঘুমোতে যেতে বলতেই এক ছুটে জায়গা প্রস্থান করল তোহা। আরমান সাহেব আরও কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে রইলেন কালো আকাশের পানে। পরের দিনটা বেশ স্বাভাবিকভাবেই কাটছিল তোহার। দুপুরের দিকে তারা কাজিনরা ঘুরতে বেরিয়েছিল। তিহানের ফোন গেছে নষ্ট হয়ে। অনেক ঘুরে টুরে গ্রাম পেরিয়ে বড় মার্কেট থেকে একটা ফোন কিনে এনেছে। সেই সাথে তোহার জন্য ছিল এক ঝাঁক বকা। মূলত তার জন্যই তিহানের ফোনটা নষ্ট হয়েছে। তোহা কিছু বলেনি অবশ্য। বিকেল পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তবে একটা বড় ঘটনা ঘটে গেল বিকেলের পরপরই। ঘুলে টুরে বাসায় ফিরে সে যখন হাত মুখ ধুয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই আতিয়া সহাস্যমুখে তার রুমে প্রবেশ করে বললেন, তোহা তোকে ডাকছে, নিচে আয়। কে ডাকছে আম্মু? যে বল, আমি ঘুমাচ্ছি। বিরক্তি সমেত উত্তর দিল তোহা। উত্তর দিয়ে শুতে উদ্যত হতেই আতিয়া জোর গলায় বলল, তোর বাবা ডাকছে, আয় জলদি।
বাবার কথা শুনে একটু থমকালো তোহা। বাবার বলা কাল রাতের কথাগুলো ভাসছে কানের কাছে। বাবা কেন তাকে নিচে ডাকছে? নিচে হয়তো সবাই আছে। সবার সামনে তাকে জরুরি তলব করার কারণটা কি? আচানক একটা ভয় ঢুকে গেল তোহার মনে। তবুও যথেষ্ট স্বাভাবিক কণ্ঠে সে উত্তর দিল, আচ্ছা আসছি, যাও তুমি। হলরুমের সোফায় বসে আছে বাসার প্রতিটি সদস্য। কেমন একটা খুশি খুশি আমেজ সর্বত্র। তোহার পরনে হালকা গোলাপি রঙের 3 পিস, মাথায় সাদা ওড়না, একেবারে সাধারণ ছিমছাম ঘরোয়া পোশাক। সে গিয়ে আরমান সাহেবের কাছে যেয়ে দাঁড়াতেই তাকে হাতের ইশারায় বসতে বললেন তিনি। এদিক ওদিক তাকিয়ে চুপচাপ স্বর্ণালীর পাশে বসে পড়ল তোহা। সবার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল এখানে আসলে হচ্ছেটা কি। সবার মুখেই মিটিমিটি হাসি। সবাই যেভাবে চুপ করে সিঁড়ির দিকে চেয়ে আছে, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করা হচ্ছে। তোহাও চুপচাপ বসে রইল। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট 3 বাদেই কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরিহিত তিহানকে নামতে দেখা গেল সিঁড়ি বেয়ে। তার মুখে চাপা গোছানো হাসি। জিভ দিয়ে ঠোঁট ভেজালো তোহা। তিহান এগিয়ে কোনো কথা না বলেই তার পাশে বসতেই হুড়মুড়ি একটু চেপে গেল তোহা। লোকটা শুরুটা কি করেছে সবার সামনে? পুরুষ মানুষ বলে কি লজ্জার মাথা খেয়ে বসেছে? আশ্চর্য। তবে তাকে যার পরনায় অবাক করে দিয়ে আরমান সাহেব উঠে তার পাশে এলেন। উঠলেন তিহানের বাবা আমজাদও। তিহান হেসে ফেলেছে ততক্ষণে। তোহা আর চোখে তাকালো। লোকটার মুখে গাঢ় হাসিটা একটু বেশিই মানিয়ে যায়। তাকিয়ে থাকতে ইচ্ছে হয় খালি। নিজেকে সামলে চোখ নামালো তোহা। আমজাদ সাহেব হেসে তিহানের হাতে একটা আংটি ধরিয়ে দিলেন। বললেন, পরিয়ে দাও। মুহূর্তেই হতবুদ্ধি হয়ে পড়ল তোহা। হতভম্ব ফ্যাকাশে চেহারায় শূন্য চোখে চেয়ে থাকল। আচমকা এমন একটা ঘটনাটা বুঝে উঠে মেনে নিতে বেশ বেগ পেতে হলো তাকে। যখন বুঝে উঠল তখনই আশেপাশে তাকিয়ে ব্যস্ত চোখে তিহানের দিকে তাকালো সে। লোকটার মুখের ঝলমলে হাসিটাই বলে দিচ্ছে যা হচ্ছে সবই সত্য। বাস্তবে কি ঘটছে? কোনো স্বপ্ন নয়। মনে মনে কিছুক্ষণ নিজের সাথে আমতা আমতা করল তোহা। তার জীবনের এই অতি আকাঙ্ক্ষিত মুহূর্তটা যে এভাবে অনাকাঙ্ক্ষিত একটা সময়ে হুট করেই সত্যি হয়ে যাবে তা কখনো ভাবেনি সে। তিহান সেদিন আলতা পরানোর জন্য যেভাবে বলেছিল ঠিক সেভাবেই আজও নিজের হাত মেলে দিয়ে বলল, হাতটা। এতক্ষণে তোহার মুখে হাসি ফুটে উঠল। মাথা ঝুঁকিয়ে ফেলল সে। কাপা হাতে আলতো করে তিহানের হাতের ওপর হাতটা রাখতেই অনামিকা আঙ্গুলটা মুহূর্তেই জলজল করে উঠল একটা সোনার সাদা পাথর বসানো আংটিতে। হাতের সাথে জলজল করে উঠল তোহার চোখও। তিহানের আংটি পরানো শেষ হতেই আরমান সাহেব তোহার দিকে একটা আংটি এগিয়ে দিলেন। তবে তোহাকে হাত মেলতে হলো না। তিহান নিজেই হাত এগিয়ে দিল। তিহানের হাত স্পর্শ করল না তোহা। 2 আঙ্গুলে আংটিটা ধরে আস্তে করে তিহানের আঙ্গুলে পরিয়ে দিল। আরও চওড়া হলো তিহানের ঠোঁটের হাসিটা। তিহানের হাত সরানোর আগেই এক ফোঁটা নোনা জল টুপ করে গড়িয়ে পড়ল সেই হাতের উপর। তিহান বলল না কিছু। সে জানে মেয়েটা খুশিতে কাঁদছে। তার বারণ করার কোনো কারণ আজ আর অবশিষ্ট নেই। আংটি পরানো শেষ হতেই মিষ্টিমুখ করল সবাই। ঈদের কথাবার্তায় বোঝা যাচ্ছে সবাই জানত এনগেজমেন্টের বিষয়টা, শুধু তোহা ছাড়া। তোহার অবস্থা তখন শোচনীয়। প্রচণ্ড লজ্জায় চোখ তিলতে পারছে না সে। কেমন একটা দমবন্ধকর পরিস্থিতি। এসব যে এই পাশে বসা লোকটার কারসাজি তা বুঝতে একরত্তিও অসুবিধা হলো না। গতকাল রাতে বাবার কথাগুলো শুনে সে কিছুটা আন্দাজ অবশ্য করেছিল, কিন্তু এত তাড়াতাড়ি বাগদান হয়ে যাবে কসমিককালেও ভাবনায় আসেনি। নিজাম রহমানের মুখের দিকে তাকানো যাচ্ছে না হাসির ঝলকানিতে। লোকটার খুশি যেন উপচে পড়ছে। আফিয়ার পর তিহানের বাবা আমজাদ সাহেব তোহার মুখে একটুখানি মিষ্টি তুলে দিলেন। অপর হাত মাথায় বুলিয়ে দিয়ে বললেন, বিয়েটা হবে তোমার উচ্চ মাধ্যমিকের পরে। তিহান কিছুতেই তোমার পরীক্ষার আগে বিয়ের ঝামেলা চাচ্ছে না, বুঝলে? তোহা তাকালো না, হালকা মাথা নাড়ালো শুধু। এখনো কেউ তাকে এখান থেকে যেতে বলছে না কেন? ও আল্লাহ! খানিক বাদে তিহানের ইশারায় তোহাকে রুমে দিয়ে গেল আফিয়া। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তাদের মধ্যেকার বিষয়টা নিয়ে কেউ তাকে ছেতাচ্ছে না পর্যন্ত। নুহাস, সাইফ, তুর্য, এমনকি স্বর্ণালীও স্বাভাবিক। যেন তাদের কড়া আদেশ দেয়া হয়েছে যাতে তোহাকে কোনো রকম বিরক্ত না করা হয়, লজ্জা অস্বস্তিতে না ফেলা হয়। বিছানার বাম কাত হয়ে ফিরে শুয়ে আছে তোহা। চোখে ঘুমের ছিটে ফোটাও নেই। ঘরের নীল রঙা ডিমলাইটের মৃদু আলোয় হাতের অনামিকা আঙ্গুলে জলজল করছে আংটিটা। হাতটা চোখের সামনে মেলে ধরে আংটিটার দিকে নিষ্পলক চেয়ে থেকে সেই বিশেষ মুহূর্তটা স্মৃতিচারণ করার চেষ্টা করছে সে। চোখের কোণে এখনও চিকচিক করছে আবেগী জল। এই আংটিটা আসলেই তিহান পরিয়ে দিয়েছে তাকে? হঠাৎ করেই কিভাবে তাদের সুপ্ত অপ্রকাশিত প্রণয়টা সবার কাছে প্রকাশ পেয়ে গেল? শুধু প্রকাশ না, একেবারে পূর্ণতা পাওয়ার প্রথম ধাপটাও পেরিয়ে ফেলল নিমিষেই। জীবন কি এতই সহজ? সবকিছু কি এতটাই বাধাহীন? কারো জন্য হ্যাঁ, আবার কারো জন্য হয়তো না।
তবে এই লোকটা বোধহয় তার জীবনে কখনো বাধা নিষেধ চড়াই উতরাই সৃষ্টি হতে দিবে না। নিজের ওপর দিয়ে ঝড় বয়ে গেলেও প্রশস্ত বুকটার নিচে তাকে আগলে রাখবে সবসময়। ফোনের ভাইব্রেশনের কাঁপুনিতে ভাবনার সুতো ছিল তোহার। ভ্রুকুচকে বালিশের পাশ হাতড়ালো সে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তিহান ভাই নামটা চোখে পড়তেই ভেতরটা একটু কেঁপে উঠল বোধহয়। কিছুক্ষণ রিং হতেই কেটে গেল ফোনটা। ভাইব্রেশনের কাঁপুনিটা থেমে যেতেই সম্বিত ফিরে পেল তোহা। জিভে কাম দিয়ে তৎক্ষণাৎ ধরপড়িয়ে উঠে বসল তোহা। সেকেন্ড পেরিয়ে যেতে আবারও উদ্যমে ফোনটা ভাইব্রেশনের হতে শুরু করল। ঠোঁটে ঠোঁট চেপে রিসিভ করল তোহা। এখন নিশ্চিত একটা রামধমক খাবে। ফোন রিসিভ করে সরি বলার আগেই ওপাশ থেকে তিহান গুরুগম্ভীর শীতল কণ্ঠে বলে উঠল, বাইরে আসো। কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল তোহা। অতপর বলা খাদে নামিয়ে মৃদুস্বরে বলল, জি। ওপাশ থেকে তপ্ত নিঃশ্বাসের আওয়াজ শোনা গেল শুধু। তোহা পাল্টা কিছু বলার সাহস পেল না আর। ঘুমন্ত স্বর্ণালীকে একবার পরক করে নিয়ে বিছানা নামতে নামতে মিনমিন করে বলল, আসছি। সে আসছি বলতেই ফোনটা কেটে গেল অপর পাশ থেকে। ছোট একটা শ্বাস পেলে ফোনটা বিছানায় রেখে এলোমেলো চুলগুলো হাতখোপা করে নিল তোহা। মাথায় ওড়না চাপিয়ে নিয়ে চুপচাপ বেরিয়ে এলো দরজা খুলে। বারান্দায় কখন ঠান্ডা শীতল মন মাতানো বাতাস। বাতাসের প্রথম দমকাটা উষ্ণ শরীর ছুঁয়ে যেতে গায়ের লোমগুলো শিরশির করে দাঁড়িয়ে পড়ল। এদিক ওদিক তাকিয়ে রেলিং ধরে আকাশের দিকে চেয়ে থাকে তিহানকে দেখতে পেল তোহা। সুতির সাদা ওড়নাটা আষ্টপিষ্টে গায়ে জড়িয়ে নিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে তিহানের পাশে গিয়ে দাঁড়ালো। তার উপস্থিতি টের পেতেই ঘুরে দাঁড়ালো তিহান। ট্রাউজারের পকেটে হাত ঢুকে তোহার সারা মুখে দৃষ্টি ঘুরালো বেশ অনেকক্ষণ। তোহার নত দৃষ্টিতে একঝাঁক প্রশ্ন উপচে পড়ছে। এই রাতের বেলা ডেকে এভাবে তাকিয়ে আছে কেন লোকটা? শেষমেশ প্রশ্ন করার জন্য মুখ খুলল তোহা। বলল, আপনি এত রাতে? তোমাকে দেখতে ইচ্ছা করছিল সেজন্য ডেকেছি। তোহার প্রশ্ন শেষ হবার আগেই উত্তর দিল তিহান। তোহা এক পলক দেখল, মুহূর্তেই ঠোঁট চেপে ক্ষীণ হাসল। তিহানের চোখ আটকে রইল সেই হাসিতে। ঘট করে একটা শব্দ হতেই চমকে উঠল তোহা। তবে কি কেউ আসছে এদিকটায়? তাদের একসঙ্গে দেখে ফেললে কি হবে? তোহার অস্থির দৃষ্টি দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল তিহান। কেউ আসছে না, বাতাসের ধাক্কায় হয়তো শব্দ হয়েছে কিছুতে। এত ভয় পাও কেন? তোহার মধ্যে কোনো পরিবর্তন দেখে গেল না। সে ভীত দৃষ্টি বারান্দার ওপাশে চেয়ে রইল। হাফ ছাড়ল তিহান। তোহার হাত টেনে পথ সামনে এগোতে নিলেই তোহার সন্ধিহান কণ্ঠে বলে উঠল, আবার কোথায় যাচ্ছেন? তুমি যে হারে ভয় পাচ্ছ, আমি একটু মন ভরে দেখার আগেই জ্ঞান হারিয়ে ফেলবে। আপনি মজা নিচ্ছেন? তিহান সরু চোখে তাকালো। তোহার কথাটা তোয়াক্কা না করে চুপচাপ ছাদের সিঁড়ি ধরে উপরে উঠতে লাগলো। ছাদ ভর্তি চাঁদের আলো। পাশের একটা ছোট্ট ডব থেকে বেলি ফুলের তীব্র ঘ্রাণ নাকে এসে ঠেকছে। মাথা ঝিমঝিম করছে তোহার। তিহান দাঁড়িয়ে আছে মুখোমুখি। আংটি পরানো হাতের 4 আঙ্গুলের অগ্রভাগ আলতো করে ধরে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি নিয়ে এক দৃষ্টিতে দেখে চলেছে বিরতিহীনভাবে। যেন সেখানেই তার গোটা জীবনের সব সুখে সে ভর করেছে। এক পর্যায়ে ধৈর্যহারা হয়ে পড়ল তোহা। বলল, এত কি দেখছেন? তিহান মুখ তুলে তাকালো। আবার মাথা নামিয়ে আংটিটায় বৃদ্ধা আঙ্গুল বুলিয়ে বলল, সুন্দর লাগছে তাই না? তিহানের খেই হারানো কথাবার্তায় হেসে ফেলল তোহা। একটু পর হাতটা ছাড়িয়ে নিয়ে মুখের চুলগুলো কানের পিছে গুজে দিয়ে হাসি থামিয়ে চিন্তিত কণ্ঠে বলল, আপনি কি এখন থেকে সবসময় তুমি করে ডাকবেন? তোহার বাহু ধরে কাছে টেনে নিল তিহান। হাতের উল্টোপিঠ গালে ছুঁয়ে দিয়ে ভ্রু উঁচিয়ে বলল, ডাকা তো উচিত, আমার অধিকার আছে। তোহা উত্তর দিল না। তার মুখে চিন্তার প্রখর ছাপ স্পষ্ট। এই লোকের মাঝে মধ্যে একান্তে ডাকা তুমি ডাকেই লজ্জায় শেষ হয়ে যায় সে। আর সব সময় সবার সামনে ডাকলে তো আর চোখ মেলানোর অবকাশ থাকবে না। না, ডাকবো না। বিয়ের পর ডাকবো, নয়তো আমার তুমি ডাকটাই অভ্যস্ত হয়ে যাবে তুমি। তখন তুমি ডাকার পর মুহূর্তেই তোমার লজ্জারাঙা আর রক্তিম চেহারাটা আর দেখতে পাবো না। তা কি হয় বলো? কেটে গেল আরও কয়েকটি মাহেন্দ্রক্ষণ। তিহানের ধূসর রঙে সম্মোহিত দৃষ্টি তখন তোহার গভীর কালো চোখে। লোকটার মধ্যে কোনো সংকোচ নেই। নিচে নামবেন না? অনেক রাত হয়ে গেছে। আস্তে করে বলল তোহা। তিহান সে প্রসঙ্গে কোনো উত্তর দিল না। আচমকা তোহার বাম চোখের পাতায় আঙ্গুল ছুঁয়ে দিতেই চোখ বন্ধ করে ফেলল তোহা। চোখ বন্ধ অবস্থাতেই তাড়াহুড়ো করে বলল, কি করছেন? আরও কিছুক্ষণ তোহার ঘন পাপড়িতে আঙ্গুল দিয়ে খেলল তিহান। প্রশ্ন করল, তুমি চোখে কাজল দাও না কেন? প্রশ্নটায় অপ্রস্তুত হয়ে পড়ল তোহা। বাস্তবিকই সে আজ পর্যন্ত কখনো চোখে কাজল দেয়নি। কেন জানি কাজল লাগাতে ভয় লাগে। একবার অবশ্য চেষ্টা করেছিল, কিন্তু পারেনি, বরং হাত কেঁপে চোখে বাজেভাবে খোঁচা লেগে গিয়েছিল। তারপর আর কখনো সাহস করেনি। আইলাইনার দিয়েই সবসময় কাজ চালিয়ে দিয়েছে। আমি কাজল দিতে পারি না। তিহান হাসল।
তোহার একগালে হাত রেখে মোহনীয় স্নিগ্ধ ভারী পুরুষালী কণ্ঠে বলল, জানো তোমাকে কাজল চোখে দেখার কত শখ আমার। তোমার কাজল দেয়া চোখের মায়ার মাত্রাটা ভেবেই তো আমার ভয় হচ্ছে। আচ্ছা, সেই চোখে একবার তাকালে আমি দৃষ্টি ফেরাতে পারবো তো লাজুকলতা? তোহা লজ্জা পেল। লোকটা নির্ঘাত পাগল হয়ে গেছে। এই রাত বিরেতে তার প্রেমিক মন আবারও জেগে উঠেছে। এই ভয়ঙ্কর প্রেমিককে সে কি করে সামলাবে? তার যে অত সাধ্যি নেই। তার ভাবনার মাঝেই তিহান এক বুক আবদার মাখা ছেলে মানুষী স্বরে বলল, আমি একদিন তোমাকে কাজল পরিয়ে দিব, ঠিক আছে? তোহা এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল, আচ্ছা দিয়েন। বাতাসের বেগ বেড়ে গেছে। গাছের পাতা নড়া শ্বাস শ্বাসাদিত হচ্ছে। একটা দমকা হাওয়ায় তোহার মাথার ঘোমটা পড়ে গেছে। খুলে গেছে খোপার চুল। তীব্র বাতাসে অগোছালো চুল সামলাতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে তোহাকে। কিছুতেই সবগুলো চুল হাতের মুঠে আনতে পারছে না। বেশ খানিকক্ষণ চেষ্টা করে চুলগুলো খোপা করার পর গায়ের ওড়না ঠিক করতেই তিহান এগিয়ে এলো। নিজেই ওড়নার আঁচল টেনে নিয়ে তোহার মাথায় পরিয়ে দিতে দিতে বলল, তোমাকে ঘুমটাই মানাই খুব। শরৎকাল মানেই শুভ্র প্রহরের বুকে লেপ্টে থাকা রূপময়ী প্রকৃতিকন্যা। নীলসাদা পরিবেশ জুড়ে শুভ্রমিতার আদুরে হাতছানি। তার ডাকে যে সাড়া দিবে, সেই সাদা কাশফুলের শুভ্র মায়ায় জড়িয়ে যাবে আষ্টেপিষ্টে। তোহা ঢাকা ফিরে এসেছে 2 দিন হয়েছে। গত শনিবারই তাদের ফেরার কথা ছিল, কিন্তু সেদিন সন্ধ্যায় এঙ্গেজমেন্ট হওয়ার দরুন আর ফেরা হয়নি। তবে পরদিন দুপুরের দিকেই ফেরার পথে রওনা দিয়ে দিয়েছিল তারা। তুর্যর ভার্সিটি আছে, তাছাড়া তিহানের অফিসেও ছুটি নেই, সেজন্যই তাড়াহুড়ো করে ফেরা। ঢাকায় এসে আদার সেই ধরাবাঁধা গতানুগতিক রুটিনে আবদ্ধ হয়ে গেছে তোহা। নিয়মিত কলেজ যাওয়া, পড়াশোনার ব্যস্ততা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আসছে, কলেজ থেকেও আবার পরীক্ষা শুরু হবে কয়েকদিন পর। বিকেল থেকেই প্র্যাকটিক্যাল লিখতে বসেছিল তোহা। সেই লেখা শেষ হতে হতে সন্ধ্যা পেরিয়ে গেছে। এক ধাঁচে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। বুড়ো আঙ্গুলের চামড়া ডেবে লাল হয়ে আছে। খাতাপত্র গুছিয়ে বিছানায় শটাউন হয়ে শুয়ে পড়ল তোহা। হাতে ফোন নিয়ে ডেটা অন করতেই টুংটাং শব্দ বিরক্তি এসে গেল নিমিষেই। স্বর্ণালী কয়েকটা ছবি পাঠিয়েছে মেসেঞ্জারে, সাথে 1-2টি মেসেজ। ভ্রু কুচকাল তোহা। নিতান্ত কৌতূহলবশত নোটিফিকেশন বার থেকে ক্লিক করতেই বিস্ময় মুখে হাসি ফুটে উঠল। দ্রুত শোয়া থেকে উঠে বসল সে। সেই দিন আংটি পরানোর মুহূর্তের কিছু ছবি, এগুলো কখন তোলা হয়েছিল তোহা খেয়ালই করেনি। একটার পর একটা ছবি সরাতে সরাতে হঠাৎই একটা ছবিতে চোখ আটকে গেল। 2 আঙ্গুলে একটু জুম করল ছবিটা। তোহা মাথা নিচু করে আংটি পরাচ্ছে তিহানকে, আর তিহান মুখে হাসি নিয়ে চেয়ে রয়েছে তার মুখের দিকে। যদিও ছবিটা সামনে থেকে তোলার কারণে তোহার মুখ দেখা যাচ্ছে না, শুধু ঘুমটার আড়াল থেকে কিছু চুল সামনে এসে পড়েছে। সেদিকে মনোমুগ্ধকর দৃষ্টি নিক্ষেপ করে সমহিবার কি যেন দেখছে তিহান। তোহা একা একাই হাসল। ছবিটা সেভ করে নিয়ে স্বর্ণালীর মেসেজগুলায় চোখ বুলালো। স্বর্ণালী লিখেছে, তোকে ছবিগুলো পাঠাতে বলেছিলেন তিহান ভাই, ওনাকে বলে দিস তুই পেয়েছিস ছবিগুলো, শুধু শুধু বকা খেয়েছি তোর জন্য। মুখ চেপে হাসল তোহা। লিখল, আচ্ছা আপু, বলে দিব। শরতের স্নিগ্ধ শীতল রিমঝিম বৃষ্টি নেমেছে ঘণ্টাখানেক আগে। বারান্দার বাম সাইডের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সদ্য বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া পিচ ঠেলা কালো রাস্তার দিকে নির্বিকার চাহনি নিয়ে দাঁড়িয়ে আছে তোহা। লম্বা চুলে অগোছালো বেনি করা, গায়ের ওড়না বাতাসে উঠছে, বৃষ্টির ছাঁট এসে পড়ছে চোখে মুখে। ঠোঁট ভিজিয়ে দিচ্ছে, গাল ভিজিয়ে দিচ্ছে। তোহা মাঝে মুঠেই হাতের উল্টোপিঠ দিয়ে মুছে নিচ্ছে ঠান্ডা জলকণাগুলো। কোনো কারণ ছাড়াই এখানে দাঁড়িয়ে থাকলেও তার অবচেতন মন অবশ্য রাস্তা ভরে একটা মানুষকেই খুঁজে যাচ্ছে অনবরত। ঘাড় ঘুরিয়ে ঘড়ি দেখল তোহা। তিহানের আসার সময় পেরিয়ে গেছে অনেক আগেই, তবুও লোকটা ফিরছে না কেন? হঠাৎই মাথায় দুশ্চিন্তা ভর করল। এই ঝুমবৃষ্টির মাঝে লোকটার আবার কোনো বিপদ হলো না তো? পরক্ষণেই আবারও ভাবল, না, তিহান তো গাড়ি করেই আসবে, বৃষ্টি হওয়ার বিশেষ সমস্যা হওয়ার কথা না। তবুও মাথা থেকে চিন্তাটা না যাওয়ায় খানিক বাদেই রুম থেকে ফোনটা এনে তিহানের নাম্বারে ডায়াল করল সে। প্রথমবার রিং হতেই কল কেটে গেল। হাসল তোহা। সে জানে তিহান এখন নিজেই কল করবে, এমনটাই হয় সবসময়। সেই ফোন দিলে তিহান কেটে নিজে ফোন দেয়, যেন তোহার ফোনে টাকা শেষ না হয়। ভাবনার মাঝেই ফোন বেজে উঠল। মুচকি হেসে রিসিভ করল। তোহা ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ বলো, কি হয়েছে? আপনি এখনো ফিরছেন না যে? তিহান বোধহয় একটু হাসল। তোহা ঠিক বুঝতে পারল না। ঠোঁট উল্টি আবারও জিজ্ঞেস করল, হ্যালো, শুনছেন? এবার কণ্ঠ শোনা গেল তিহানের। গলা ঝেড়ে যথাসম্ভব পরিষ্কার স্বরে সে বলল, এসেই পড়েছি। আপনার গলা এমন শোনাচ্ছে কেন? কেমন শোনাচ্ছে? দুষ্টুমি মাখিয়ে বলল তিহান।
তোহা আমতা আমতা করল কিছুক্ষণ, বলল, না কিছু না, রাখছি। তোহা কান থেকে ফোন নামিয়ে কাটতে গেলেই তিহান গলা বাড়িয়ে ডেকে উঠল। শোনো। ফোনটা কান থেকে দূরে থাকা অবস্থাতেও ডাক্তার শুনতেই থেমে গেল তোহা। আবারও কানে নিয়ে নিচু গলায় জবাব দিল, বলেন। একটুখানি নীরব অনুভূতির আদান প্রদান চলল। ফোনের ওপাশ থেকেও বৃষ্টির অবিশ্রাম শব্দ, যানবাহনের ক্রিন ক্রিন হর্ন, সব মিলিয়ে শহরের ব্যস্ততার স্বচ্ছ আভাস। নীরবতা কাটিয়ে তিহান নরম কণ্ঠে বলল, কিছু খাবা? নিয়ে আসবো? ফোনের এপাশে খিচে চোখ বুজে ফেলল তোহা। একটা গা কাঁপানো শিহরণ বয়ে গেল শির দ্বারা বেয়ে। শরীরের লোমগুলো বোধহয় দাঁড়িয়ে গেছে। লোকটার এই কণ্ঠটায় কি যেন আছে, আর এই তুমি ডাকটা তো কখনো পুরনো ভাবটা আসে না। যখনই ডাকে মনে হয় প্রথমবার ডাকছে। তোহা কানে ফোন নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলো, যেন শব্দটা শরীরের ভেতর পর্যন্ত পৌঁছে যায়। হ্যালো। তিহানের ডাকে ঘোর ভাঙে তোহার। একটু ঢোক গিলে গলা ভিজিয়ে চাপাসারে সে উত্তর দেয়, কিছু লাগবে না, আপনি আসেন, বৃষ্টি বেড়ে যাচ্ছে। ফোনটা হাতে মুঠোয় সজোরে চেপে ধরে রাস্তার দেখায় মনোযোগ স্থাপন করল। 15 মিনিট যেতে না যেতেই একটা রিকশা থামল মেন গেটের সামনে। দৃষ্টি তীক্ষ্ণ হয়ে আসলো তোহার। রিকশা থেকে কাক ভেজা হয়ে নেমেছে তিহান। গায়ের গাঢ় সবুজ শার্ট আর কালো প্যান্ট ভিজে চুপচুপে, চুল ভিজে কপালে পড়ে আছে। তিহান নেমেই পকেট থেকে মানিব্যাগ বের করল। মানিব্যাগে পলিথিন পেঁচানো। দ্রুত ভাড়াটা মিটিয়ে গেট পেরিয়ে ঢুকল তিহান। তাকে দেখে দারোয়ান চাচা আগেই ভেতরে দরজাটা খুলে দিয়েছে। কয়েক সেকেন্ড দারোয়ানের সাথে কথা বলে দ্রুত পায়ে ভেতরে ঢুকতে দেখা গেল তিহানকে। এর মধ্যেই একবার চোখাচোখি হয়েছে তাদের। তোহাও আর দাঁড়াল না, ফটাফট পা চালিয়ে গেট খুলে বেরিয়ে এলো। তাকে হন্তধন্ত হয়ে বেরোতে দেখে রান্নাঘর থেকে ছুটে আসলো আতিয়া। তোহার পাশে দাঁড়িয়ে বলল, কি হলো, এভাবে বেরিয়ে আসলি কেন? তোহা তখন মাত্র সিঁড়ির বেয়ে উপরে এসে দাঁড়িয়েছে। আতিয়ার প্রশ্নে তোহার তার দিকে চেয়ে রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, উনি কিভাবে ভিজে এসেছে দেখেছো আম্মু? আতিয়া তাকালো। তিহানকে চোখে পড়তেই আতকে উঠে বলল, মা, এই রাতের বেলা এভাবে ভিজেছিস কেন বাবা? ঠান্ডা লেগে যাবে তো। গাড়ি নিয়ে যাসনি? অফিসের ব্যাগটা ধরিয়ে দিল তিহান। ভেজা চুলগুলোয় হাত বুলিয়ে পকেট থেকে চাবি বের করে দরজা খুলতে খুলতে বলল, মা বাবা বাসায় নেই খালামণি। গাড়ি গিয়ে বাবার কোন এক বন্ধুর বাসায় দাওয়াতে গিয়েছিল। ওদিকের রাস্তাঘাট ভালো না, বৃষ্টিতে পানি জমে যাচ্ছে, তাই অবস্থা। ফোন করেছিল, কাল সকালে পানি নামার আগে ফেরা সম্ভব না বলে তালা খুলে চাবিটা পুনরায় পকেটে ঢুকিয়ে তোহার থেকে ব্যাগ নেয়ার জন্য হাত বাড়িয়ে দিল তিহান। তোহা ব্যাগ দিল না। আতিয়া দ্বিগুণ চিন্তিত কণ্ঠে বলল, সে কি, তুই তাহলে কিভাবে কি করবি? আপা তো মনে হয় কিছু করে রেখে যায়নি। ভিজেও গিয়েছিস? ফ্রিজে খাবার আছে খালামণি, সমস্যা হবে না। মুচকি হেসে উত্তর দিল তিহান। তোহা, তুই যা তো ছেলেটাকে গরম পানি করে দে। এই বৃষ্টিতে ভিজে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে নির্ঘাত জ্বর আসবে। সেবারও তো ডাক কাঁপিয়ে জ্বর এসেছিল। কণ্ঠে ভয় নিয়ে বলল আতিয়া। তোহা সাঁই দিয়ে মাথা নাড়াল। মিনা বাক্য তিহানমির কাছাকাছি যে দাঁড়াতেই দুর্বুদ্ধ হাসল তিহান। আতিয়া উদ্দেশ্য করে বলল, একটু পরেই ওকে পাঠিয়ে দিচ্ছি খালামণি। আতিয়া চলে গেল। সে চলে যেতেই ফুঁসে উঠল তোহা। তিহান তাকে নিয়ে ভেতরে ঢুকে দরজা আঁকটে জুতো খুলতে নিলেই তোহা তেজি গলায় বলল, আপনাকে তো দেখলাম রিকশায় আসতে, ভিজলেন কি করে? আর চোখে তাকালো তিহান। উত্তর না দিয়ে ধীরে সুস্থে জুতো আর মোজা খুলে গেটের পাশে রাখল। কাদা পানি লেগে আছে সেগুলো তো। তিহান বেসিনে হাত ধুয়ে নিল। তোহার হাত থেকে ব্যাগটা নিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে রুমের দিকে পা বাড়াল। দাঁতে দাঁত চেপে সেদিকে তাকালো তোহা। মুহূর্তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘরে যেয়ে গরম পানি চুলায় চড়াল। তিহান শাওয়ার নেবে এখনই। আগুনের আঁচ বাড়িয়ে দিল সে। মাঝেই তিহান গলা উঁচি হাঁক ছাড়ল। দেরি করল না তোহা। দ্রুত পায়ে হেঁটে তিহানের রুমে ঢুকতেই একটু চুপসে গেল সে। তিহানের গায়ে জামা নেই, উন্মুক্ত হয়ে আছে শক্ত পেটানো শরীর। ভেজা শার্ট পরে আছে বিছানায়। চাদর ভিজে যাচ্ছে, সেদিকে খেয়াল নাই তার। পকেট থেকে ফোন বের করে শুকনো কাপড় দিয়ে মনোযোগ দিয়ে সেটা মুছতে ব্যস্ত সে। তোহা বেহায়ার মতো কিছুক্ষণ চেয়ে দৃষ্টি নামাল। গুটি গুটি পায়ে দ্রুত এগিয়ে যে শার্টটা হাতে তুলে নিয়ে মিনমিন করে বলল, ভেজা জামাটা এখানে রেখেছেন কেন? চাদর ভিজে যাচ্ছে পুরো। বলে শার্টটা লন্ড্রি বিনে রাখল সে। তিহান এক পলক তাকালো। ফোনটা বিছানায় রেখে অফিসের ব্যাগটা থেকে একটা পলিথিন বের করে তোহার হাতে ধরিয়ে দিল। ভ্রুকুটি করে তাকালো তোহা। তিহান মুচকি হেসে বলল, ফুচকা আছে, খেয়ে নিস, আমি শাওয়ারে যাচ্ছি। বলেই হাতে টাওয়ালার জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকল তিহান। দরজা লাগানোর আগ মুহূর্তে তোহা এক হাতে দরজায় ঠেস দিয়ে তাকে আটকে দিয়ে নিশ্চিত স্বরে বলল, আপনি এটা আনতে গিয়েই ভিজেছেন তাই না? তিহান অমায়িক হাসল। সেই হাসির মানে মুহূর্তেই বুঝে গেল তোহা। তিহান ভেতর থেকে দরজা আটকে দিতেই সে নির্নিমেষ চেয়ে রইল দরজার দিকে।
চুলায় ফুটন্ত পানি টকবক করছে, আগুনের ভয়াবহ আছে, রান্নাঘর ভ্যাপসা গরমে ছেয়ে গেছে ইতিমধ্যেই। ফুচকাগুলো প্লেটে সাজিয়ে রেখে চুলোটা নিভিয়ে দিল তোহা। দুটো কাপড়ে ছাপি দিয়ে ধরে পাতিলাটা তুলে নিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, দরজা খুলুন, গরম পানি দিব। ওপাশ থেকে কিছুক্ষণ চুপ থেকে তিহান কাটা কাটা কণ্ঠে উত্তর দিল, এখন খোলা যাবে না, পানি লাগবে না, যা। তোহা আবারও চেঁচিয়ে উঠল, দাঁত কামড়ে বলল, আমার হাতে কিন্তু গরম মাছ লাগছে, খুলুন তাড়াতাড়ি। কথাটা বলে কয়েক সেকেন্ড অপেক্ষা করল তোহা। তার অপেক্ষার প্রহর আরও বৃদ্ধি পাওয়ার আগেই ছিটকিনি খুলে গেল। অর্ধেক দরজা খুলে তিহান অস্থিরতা নিয়ে বলল, আঁচ লাগবে কেন, কাপড় দিয়ে ধরিসনি? বলেই তোহার হাতের দিকে তাকালো তিহান। হাতের ছাপি দেখে তোহার চালাকিটা নিমেষেই বুঝে গেল সে। চোখের মনি সরু হয়ে এলো। তোহা এগিয়ে এসেছে ততক্ষণে, তার দৃষ্টি মেঝের দিকে। তিহানির পরনে শুধু কোমর থেকে হাঁটু অবধি সাদা টাওয়াল, গা ভেজা, টুপটুপ করে পানি গড়াচ্ছে। সেদিকে তাকিয়ে থাকার সাহস নেই তোহার। মাথা নিচু করেই সে তাড়া দিয়ে বলল, সরুন। তিহান সরে দাঁড়ালো। তোহা দুকদম ওয়াশরুমের ভেতর বাড়িয়ে পানিটা ঢেলে দিল বালতির মধ্যে। বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই ধুম করে দরজাটা আটকে দিল তিহান। চোখ বড় বড় করে তাকালো তোহা। তার চোখে বিস্ময়, কৌতূহলের অদ্ভুত সংমিশ্রণ। তিহানের হঠাৎ এই আচরণের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা বুঝতে না পেরে সে একবার দরজা আর একবার তিহানের মুখের দিকে চেয়ে হসফুষ্ট স্বরে বলল, দরজা আটকালেন কেন? তিহান আগালো, একটু একটু করে প্রায় অনেকটা কাছে গেল, তবে অবশ্যই অনেকটার বেশি নয়। তোহার ডান হাতটা আলতো করে টেনে ধরে তালুর দিকে তাকিয়ে কিঞ্চিত ঠোঁট নাড়িয়ে শান্ত কণ্ঠে বলল, হাতে আঁচ লাগছে তাই না? তোহা নির্বাক, তার স্থির দৃষ্টি তিহানের লোমশ বুকে। তিহানের চুলের পানি চুইয়ে চুইয়ে তার কপাল গড়িয়ে গোলাপি ঠোঁট স্পর্শ করছে। তোহা কাঁপছে, তার ঠোঁট কাঁপছে, চোখের পাপড়ি কাঁপছে, মন কাঁপছে, ভেতরে ভেতরে সেই মানুষটাই ভীষণভাবে কাঁপছে। এই লোকটা তার মনে কাঁপুনি ধরিয়ে দিয়েছে, তার হৃদয় নাড়িয়ে দিয়েছে। এত ক্ষমতা কেন লোকটার? তাকে কোনোদিন ঘনিষ্ঠভাবে না ছুঁয়েও লোকটা কিভাবে এত আবেগ, অনুভূতি, গভীরতম প্রণয় সৃষ্টি করতে পারে? কিভাবে? ভাবতে ভাবতে তিহানের বুক থেকে চোখ সরিয়ে নিল তোহা। তিহানের চোখ থেমে গেছে অনেক আগেই। দৃষ্টিজোড়া তোহার মুখের প্রতিটা ভাঁজ লক্ষ্য করছে মোহাচ্ছন্ন ঘোরে। অজান্তেই তার হাত চলে গেল তোহার চিবুকে। হাতের তর্জনী দিয়ে তোহার চিবুক উঁচিয়ে তিহান আবিষ্টভাবে বলল, অপরূপ। এই এক বাক্যে ছোট্ট প্রশংসাটাই যেন তোহার কানে ঝঙ্কার তুলল। লজ্জায় মাটিতে মিশে যাওয়ার জোগাড় হলো তার। কয়েকবার ঢোক দিলেও শুকনো গলাটা ভিজল না। এক বিন্দু পানির অবশিষ্ট নেই ভেতরে। প্রেমিকের প্রশংসার তেজে সব শুকিয়ে খা খা করছে। তোহা গলা খাদে নামিয়ে লজ্জায় মিয়ে যাওয়া কণ্ঠে অনুরোধ করল, যেতে দিন। তোহার কথাটা স্পষ্টই কানে গেল তিহানের, তবে তোহাকে যেতে দিতে ইচ্ছে করছে না একটাও। গরম পানির বাষ্পে বদ্ধ বাথরুমের জুড়ে আবছা ধোয়ার সৃষ্টি হয়েছে, উষ্ণতার ছড়াছড়ি সর্বাঙ্গে। তোহার ঠোঁটের ওপর ঘাম জমেছে বিন্দু বিন্দু, ঠোঁটগুলো বোধহয় এখনো কম্পমান। তিহান দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল। অল্প কিছুক্ষণের ব্যবধানে তোহার হাত ছিঁড়ে দূরে সরে দরজাটা খুলে দিল। তিহানের ইশারা বা কোনো কিছু বলার আগেই তোহা একছুটে বেরিয়ে গেল তোহা। মুখে একটা ফুচকা পুড়ে নিয়ে ফ্রিজ খুলে চোখ ঘোরাতেই মেজাজ খারাপ হয়ে গেল তোহার। ফ্রিজে শুধু ডালের বাটি আর ঠান্ডা ভাত, কোনো তরকারি নেই। আর তিহান তখন কি বলল, ফ্রিজে খাবার রাখা আছে খালামণি, সমস্যা হবে না। তিহানের কথাটা ব্যঙ্গ করে বলল তোহা। এই সারাদিন খাটাখাটনির বাড়ি ফিরে শুধু ডাল দিয়ে ভাত খেলে তৃপ্তি মিলে? মোটেও না। একা একা বিড়বিড় করতে করতে সেগুলো বের করল তোহা। গরম করার জন্য চুলায় চড়িয়ে আবারও ফ্রিজ খুলল। দেখে শুনে একটা বেগুন আর দুটো ডিম বের করে নিল। তিহানের চা স্টোভের চুলা বিধায় এখনো দুটো খালি আছে। পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে বাটিতে তুলে রেখে গোল গোল করে বেগুন কাটল। মশলা মাখিয়ে ছেড়ে দিল গরম তেলের উপর। ভাজা হয়ে গেলে প্লেটে তুলে ভাত ডাল সহ সব সাজিয়ে রাখল টেবিলে। কাজের মাঝেই সে ফুচকার প্লেটে খালি করেছে। কাজ শেষে সে গেল তিহানের রুমে। লোকটা এখনো বের হয়নি। পানি ঢালার শব্দ ঝাপটে আসছে কানে। তিহানের রুমের অবস্থা একেবারেই অগোছালো। সেন্টার টেবিলে কাগজের ছড়াছড়ি। সকালে ঘুম থেকে ওঠার পর হয়তো বিছানা ঝাড়া হয়নি, চাদর কুঁচকে আছে। যদিও সবসময় এই ঘরটা শৌখিনভাবে সাজানো থাকে, তবে আজকের এই বিধ্বস্ত অবস্থার কারণ অজানা নয় তোহার। অফিসে প্রেজেন্টেশন ছিল তিহানের। সকালে কলেজ যাওয়ার সময় বলেছিল তাকে, সেজন্যই হয়তো টেবিল ভর্তি কাজপত্রের আলুথালু অবস্থা। ছোট্ট একটা শ্বাস ফেলল তোহা। সব পরিষ্কার করে গুছিয়ে রেখে বিছানা ঝাড়তে ঝাড়তে বেরিয়ে এলো তিহান। তোহাকে দেখে মনে মনে চরম খুশি হলেও মুখে বলল, এখনো যাসনি কেন? খালামণি চিন্তা করবে তো।
বালিশ দুটো পাশাপাশি রেখে ঝাড়ুটা খাটের চিপায় ঢুকিয়ে দিল তোহা। মাথার এলোমেলো ওড়না টেনে নিতে নিতে বলল, চিন্তা করবে কেন? আম্মু তো জানে আমি আপনার সাথে আছি। তিহান হাসল। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বলল, আমার সাথে থাকলে কি চিন্তা করা মানা? হ্যাঁ। তোহা সোজাসাপটা উত্তরে আবারও হাসল তিহান। চুল মোছা শেষে টাওয়ালটা সোফার পিঠ ঠেকানোর জায়গাটায় মেলে দিতেই তোহা বলল, রাতের খাবার খাবেন না? খাবো, গরম করতে হবে। তুই যাবি আমার সাথে? কথা শেষ করে কিছু একটা ভাবল তিহান, তারপর বলল, না থাক, রান্নাঘরে গরম, তুই এখানেই বস। তোহা তাকালো না। তিহানের কাছাকাছি যেয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলল, আমি গরম করে রেখেছি, চলুন খাবেন। তিহান থতমত খেয়ে দাঁড়িয়ে আছে টেবিলের সামনে। খাবার গরম করা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু মেয়েটা যে কষ্ট করে আবার বেগুন আর ডিমও ভেজে রেখেছে। তোহার ডাকে আর চেয়ার সরানোর আওয়াজে ধান ভাঙে তার। চুপচাপ যেয়ে চেয়ারে বসে সে। তোহা প্লেটে ভাত বেড়ে দেয়। ডাল দিয়ে ডিম ভাজাটা এক কোণে উঠিয়ে রাখে। তিহানের চোখ চায় একপাশে কেটে রাখা লেবুর দিকে। আতকে উঠে সে বলে, লেবু তো কাটা ছিল না ফ্রিজে। আমি কেটেছি, আপনি তো লেবু ছাড়া খেতে পারেন না। তিহান চোখ গরম করে তাকায়। কাট কাট কণ্ঠে বলে, হাত দেখি। তোহা ঠোঁট উল্টায়। মুখ লটকিয়ে হাত মেলে উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে বলে, কাটেনি। স্বস্তির শ্বাস ফেলে তিহান। তারপর ভাত মাখিয়ে নিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। তোহা তার পাশের চেয়ার টেনে বসে। তিহান চুপচাপ খাচ্ছে। তোহা তার প্লেটে বেগুন ভাজা উঠিয়ে দিতে দিতে বলে, আচ্ছা, আমাদের ব্যাপারটা সবাই জানলো কি করে? কোন ব্যাপার? যথেষ্ট সহজ গলায় জিজ্ঞেস করে তিহান। তবে তার মধ্যেও লুকিয়ে আছে বিস্তর রসিকতা। তোহা ধরতে পারে সহজেই। দাঁতে দাঁত চেপে কিরমির করে তাকাতেই তিহান হেসে ফেলে। উত্তর দেয়, নানা শুধু খালুকে বলেছিল। প্রথমে অবশ্য খালু কোনো মতামত দেয়নি, বলেছে তার মেয়ে যা বলবে তাই হবে। তারপর তোমার থেকে মতামত জানার পর পরের দিন সকালে আমরা যখন ঘুরতে বের হই তখন সবাইকে জানানো হয়। খালুর সম্মতিতেই জানানো হয়। সবাই যখন কোনো দ্বিমত করেনি তখন খালু নিজেই আমাকে ফোন দেয়। মানে আমার ফোন তো নষ্ট ছিল তখন, তাই তুর্যর ফোন দিয়ে আমার সাথে কথা বলেন তিনি। হুট করেই দেয় সেদিনই আংটি পরানোর প্রস্তাবটা। প্রথমে মানা করতে চেয়েও পরে আর তোমার উপর একটু অধিকার পাওয়ার লোভটা সামলাতে পারিনি আমি। হ্যাঁ বলে দিয়েছিলাম। তারপর আংটির ব্যবস্থা ওনারাই সব করেন, বুঝলে? তোহা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল পুরোটা। তিহানের কথা শেষ হতেই সে ফটাফট প্রশ্ন করে, আমাকে জানানো হয়নি কেন? কারণ আমি মানা করেছিলাম। আসলে তোমার হঠাৎ খুশি হওয়াটা দেখতে ইচ্ছে করছিল খুব। তোহা দীর্ঘশ্বাস ছাড়ে। আচমকাই তিহানের বাহুর নিচ দিয়ে ঢুকে বুকে মাথা রাখে। দুহাতে তিহানকে জড়িয়ে ধরে বাচ্চা সুলভ কণ্ঠে বলে, আমি একটু থাকি এখানটায়। থাকো। তিহানের খাওয়া শেষ হয়েছে একটু আগে। টেবিলের সব গুছিয়ে প্লেটটা ধুয়ে রেখে হাত মুছতে মুছতে রুমে উকি দেয় তোহা। তিহান পায়ের উপর পা তুলে ফোনে কি যেন দেখছে। তোহা আস্তে করে বলে, দরজাটা আটকে দিয়ে যান, আমি যাচ্ছি। তিহান এক পলক তাকিয়ে উঠে দাঁড়ায়। ফোনটা পকেটে ঢুকিয়ে বেরিয়ে আসে তোহা। দরজার সামনে দাঁড়িয়ে পায়ে জুতো পরছে। তিহান পাশে যেয়ে দাঁড়ায়। জুতো পরা শেষে দরজার লক ঘুরাতে নিলেই তিহান তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এক মুহূর্ত বিলম্ব না করে তোহার দুহাতের আঙুলের অগ্রভাগে ধরে চোখের সামনে তালু মেলে একে একে দুই হাতের তালুর মাঝখানটায় নম্রভাবে ঠোঁট ছুঁয়ে মোহভীষ্ট কণ্ঠে বলে, এই নরম কোমল আদরে হাত দুটোকে এত কষ্ট করানোর জন্য ঠোঁট ছুঁয়ে ক্ষমা চাচ্ছে প্রেমিক। প্রেমিকা যেন তা গ্রহণ করে নেয়। শরতের কাশফুল মলিন হয়ে পড়তেই হেমন্তের আবির্ভাব শুরু হয়। শিশির ভেজা গাছের পাতা, আবছা কুয়াশায় ঢেকে থাকা ধোঁয়াটে সকাল, মেঘমুক্ত রাতের আকাশ, মৃদু মৃদু শীতল হাওয়া, সব মিলিয়ে শীতের পূর্বাভাস হিসেবে হেমন্তের আগমন ঘটে। তোহার পরীক্ষার রেজাল্ট দিবে আজ। কলেজে যেতে হবে বেলা 12টার দিকে। এখন বাজে 11:50। ড্রয়িং রুমের সোফায় কলেজ ইউনিফর্ম পরে তৈরি হয়ে বসে আছে সে। মাঝে সিথি করে দুপাশে দুই বেনি। সামনের কাটা চুলগুলো ক্লিপ দিয়ে আটকানো। চোখে মুখে বিরক্তি ভর করছে ক্রমান্বয়ে। তিহানের তাকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু সে এখনও আসছে না। ঘড়ির কাঁটা ঘুরে আরও 3-4 মিনিট গড়িয়ে যেতেই চরম অস্থিরতা নিয়ে সোফা ছাড়ল তোহা।
নিজের রুমে যে ফোন হাতে নেওয়ার আগেই আতিয়া জোর গলায় ডেকে উঠল, তোহা তিহান ফোন করেছিল, তোকে নিচে নামতে বলেছে, ও অপেক্ষা করছে। ফোনটার হাতে নেওয়া হলো না তোহার। 7-5 না ভেবে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে নিচে নামতে লাগলো সে। আজকে ব্যাগের ঝামেলা নেই, শুধু রেজাল্ট শিটটা নিয়ে আসবে যে। তিহান বসে আছে ড্রাইভিং সিটে, চোখের মনি লাল হয়ে আছে, রাতে ঘুম হয়নি, চুল উস্কো খুস্কো। অফিসের একটা ঝামেলা নিয়ে বেশ ব্যস্ত সে। তার আন্ডারে যেহেতু অনেকেই কাজ করে, তাই সব দায়ভার তারই। নিঃশ্বাস ফেলার সময়টুকুও পাচ্ছে না, খালি এই মিটিং ওই আলোচনার মধ্যেই আছে। তোহাকে কলেজে নেয়ার জন্য এখনও একটা মিটিং পোস্টপোন করে এসেছে, আর এই মেয়ের নামার নামই নেই। কতক্ষণ যাবৎ ফোন দিচ্ছে, ফোনও ধরছে না। তোহাকে বকা দেওয়ার পরিকল্পনা করে থাকলেও তোহা যখন লম্বা বেনি দুলিয়ে পাশের সিটে বসে মিষ্টি কণ্ঠে বলল, আপনি ব্যস্ত ছিলেন, দেরি করলেন কেন? তখন আর তার সাথে উচ্চস্বরে কথা বলার অবকাশ রইল না তিহানের। এতক্ষণের চাপা রাগটা শূন্যে নেমে গেল মুহূর্তেই। চোখ বন্ধ করে প্রলম্বিত শ্বাস ছাড়ল সে। ঠোঁট কোণটা একটু প্রসারিত করে তোহার সিট বেল্ট বেঁধে দিয়ে এসি ছেড়ে দিল। অতঃপর গাড়ি স্টার্ট দিতেই ফোন বেজে উঠল তার। এক হাতে ড্রাইভ করতে করতে ফোন রিসিভ করে ঘাড় কাত করে ধরেই সে ব্যস্তভাবে বলল, হ্যাঁ আমি আসছি, বেশিক্ষণ লাগবে না। না না, মিটিং ক্যান্সেল করা লাগবে না, আমার জাস্ট 20-25 মিনিট লাগবে, আই উইল বি ব্যাক। বলে ফোনটা কান থেকে নামিয়ে গাড়ির সামনের জায়গাটায় রাখল সে। চুলগুলোতে দুবার হাত চালিয়ে বলল, তোর কতক্ষণ লাগবে কলেজে? তোহা এতক্ষণ সবই শুনছিল। তিহানের ব্যস্ততা যে খুবই বেশি সেটাও বুঝতে পেরেছে সে। শুধু রেজাল্ট শিটটা নিয়ে চলে আসব, আপনার দেরি হয়ে গেলে সমস্যা নেই, আমি রিকশায় করে ফিরতে পারবো। তিহান উত্তর দিল না, গাড়ির স্পিড বাড়িয়ে তুলনামূলক জলদি ড্রাইভ করতে লাগল। মেয়েটার চোখ মুখ শুকিয়ে গেছে, হয়তো রেজাল্টের ভয়ে। যদিও মুখে কিছু বলছে না, তবুও সে বুঝতে পারছে রেজাল্ট যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তবে আর নিজেকে সামলাতে পারবে না তোহা। দেখা যাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সেজন্যই ড্রাইভার আঙ্কেলকে না পাঠিয়ে সে নিজেই এসেছে। গাড়ি থামে কলেজের সামনে। তিহান নেমে তোহার পাশের দরজা খুলে দেয়। তাকে নামিয়ে ঘড়ি দেখে বলে, যা, আমি অপেক্ষা করছি, ভয়ের কিছু নেই। তোহা মলিনভাবে হাসল, বলল, আপনি থাকতে ভয় কিসের? বলে আর অপেক্ষা করল না সে। গেট পেরিয়ে স্টুডেন্টদের ভিড়ের মাঝে আড়াল হয়ে গেল। পুরো ক্লাসের মধ্যে 8ম পজিশনে আছে তোহা। রেজাল্টটা তাকে হাতে দিয়েই হাসল শিলিন ম্যাম। তোহাও উত্তরে মুচকি হাসল। ভেতরের খুশিটা ভেতরেই চেপে রেখে ম্যামকে সালাম দিয়ে বেরিয়ে যেতে নিলেই উনি বলে উঠলেন, সে কি, তুমি এখনই চলে যাবে? প্রিন্সিপাল স্যার এসে তো টপ 10-এর ছাত্রীদের দেখতে চাইবেন, তোমাকে তো থাকতে হবে। করুণ স্বরে অনুনয় করে বলল তোহা। ম্যাম, আমার একটু সমস্যা আছে, যেতে হবে প্লিজ। শিরিন ম্যাম একটু ধাতস্থ হলেন। মেয়েটার কিসের এত তাড়া? উপরন্ত তোহার করুণ চেহারার দিকে তাকিয়ে আর না করতে পারলেন না। আচ্ছা ঠিক আছে, যাও। তিহান ফোনে কথা বলছিল। তোহাকে বেরোতে দেখে দ্রুত কথা শেষ করে ফোনটা কাটল সে। তোহার চেহারা এতটাও থমথমে না, তার মানে রেজাল্ট ভালোই হয়েছে। তোহা কাছে এসে দাঁড়ালো। তিহান হাত বাড়াতে রেজাল্ট শিটটা তার হাতে ধরে দিলে তিহান একবার চোখ বুলালো। মেরিট নাম্বারটা দেখে নিয়ে মুচকি হেসে তোহার মাথার দোবার হাত বুলিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, বস, আমার সাথে যেতে হবে একটু, এখন আবার গাড়ি ঘোরালে দেরি হয়ে যাবে অনেক। তোহা মাথা কাত করে সম্মতি জানিয়ে চুপচাপ গাড়িতে উঠে বসল। তিহান আবারও ব্যস্ত হাতে স্টার্ট দিল গাড়ি। উদ্দেশ্য অফিস যাওয়া। 15 মিনিট যেতে না যেতে গাড়ি পৌঁছালো অফিসের সামনে। তোহাকে গাড়িতে বসিয়ে রেখে তিহান ছুটল উপরে। বিরসমুখী চেয়ে রইল তোহা। লোকটার এত ব্যস্ততা কেন? সব ঝামেলা আজকের দিনেই হতে হলো, তার রেজাল্টের দিনে। সেইবার মাধ্যমিকের সময় সে যখন A+ পেল, সেই দিন তাকে একটা ঘড়ি উপহার দিয়েছিল তিহান। সেই থেকে আজ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে কখনো তোহার হাত খালি ছিল না। ওই বিশেষ মানুষের দেয়া বিশেষ ঘড়িটা সবসময় তার হাতে ছিল। কলম পেন্সিল নিতে ভুলে গেল, ওই ঘড়ি পড়তে ভুল হতো না তার। তিহান ফিরে আসে মিনিট 5 পরে। তোহা তখন গাড়িতে একচোট ঘুমিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে তার আগে তিহান সেখানে উপস্থিত হয়। তোহাকে গাড়ি থেকে নামিয়ে দরজা লক করতে করতে বলে, আমার দেরি হবে, এতক্ষণ গাড়িতে বসতে পারবি না, কষ্ট হবে তোর, উপরে চল। বলে তোহার হাত ধরে উপরে উঠল তিহান। কলেজ ড্রেস পরা তোহাকে দেখে অনেকে বাঁকা চোখে তাকালেও তিহানকে তার পাশে দেখে কিছু বলার সাহস পেল না কেউই। তাকে নিজের কেবিনে নিয়ে বড় সোফাটায় বসালো তিহান। নিজের ফোনটা বের করে হাতে ধরিয়ে বলল, আমি পাশের মিটিং রুমে আছি,
ভয় পাস না, আর কেউ আসবে না এখানে, নিশ্চিন্তে থাক। বলে আর দেরি করল না তিহান। বেরিয়ে যেতে যেতে গেটের পাশে দাঁড়ানো মেয়েটাকে ঠান্ডা কণ্ঠে বলল, আমার কেবিনে যেন কেউ না ঢুকে, জিজ্ঞেস করলে বলবে আমি মানা করেছি। মেয়েটা? আচ্ছা স্যার। বলে মাথা নাড়ায়। এই তলার তত্ত্বাবধানে সে আছে। তিহানের কেবিনে কে ঢুকবে না ঢুকবে বা কখন কোন ফাইল দিতে হবে সব সেই দেখে। মিটিং শেষ হতে হুড়মুড়ি কেবিনে ঢোকে তিহান। তোহা তখন কাত হয়ে ঘুমাচ্ছে। একপাশের বেনি সোফা ছাড়িয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। একটা হাত বেরিয়ে আছে সোফার বাইরে, সেই হাতে ফোন ধরা। ইউটিউবের ভিডিও চলছে সশব্দে। প্রায় 1.5-2 ঘন্টা যাবৎ মেয়েটাকে একা রেখে মিটিংয়েও ভালোমতো মনোযোগ দিতে পারছিল না তিহান। তবুও এখন বেশ দায়মুক্ত লাগছে। এই একটা মিটিংয়ে যে এই কদিনের গোটা সমস্যার পাট চুকে যাবে একেবারেই ভাবেনি সে। এই মেয়েটা তার জন্য শুভ্রতা নিয়ে আসে সবসময়। সে পাশে থাকলেই সবকিছু শুভ্রতার আস্বাদনে ঠেকে যায়। তিহান নিঃশব্দে পা ফেলে এগিয়ে যায়। হাত থেকে ফোনটা নিয়ে ভিডিও অফ করে দেয়। কেবিনের একপাশের কাঁচের গ্লাস ভেদ করে দুপুরে রোদ্রোশনি তেরছাভাবে তোহার মুখে ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে সূর্য নিজে তাকে আদরে চুম্বন করে যাচ্ছে চোখে মুখে। সূর্যের রাগী তেজও এই স্বর্গীয় সৌন্দর্যের কাছে হাড় মেনে নিজেকে মোলায়েম করে দিয়েছে। সূর্যটাও বোধহয় তার রাজকন্যাটাকে নিজের রাজ্যের সম্রাজ্ঞী বানাতে ইচ্ছুক। তিহান কুচকি তাকালো। কাচের সামনের মোটা পর্দাটা টেনে দিতে সূর্যের আলো আর প্রবেশ করতে পারল না। এবার যেন তৃপ্তির হাসি হাসল তিহান। পরক্ষণে হাসি থামে তোহার মাথার কাছে বসে মাথাটা সযত্নে নিজের কোলের উপর তুলে নিয়ে অসন্তুষ্টি নিয়ে বলল, এই চরিত্রহীন সূর্যের সাহস কি করে হয় তোমার গাল ঠোঁট ছুঁয়ে দেওয়ার? তুমি তো শুধু আমার প্রেমিকাকে ছোঁয়ার আগে ও আমার অনুমতি নিল না কোন স্পর্ধায়?